ওনাকে সভাপতি বানানোর জন্য সরকারের তহবিল থেকে কত টাকা খরচ হয়েছে? অ্যাজ ইফ এরকম না ওয়ান ফাইন মর্নিং খলিল সাহেব গেলেন আর একটা জেনারেল অ্যাসেম্বলির মধ্যে সবাই ভোট দিয়ে দিল, ব্যাপারটা তো তা না। উনি যে কথাগুলো বলতেছিলেন এনসিপি, জামাত এবং ইন্টারিমের একটা অংশকে নিয়ে যে এই ফ্রেমিংটা উনি দাঁড় করাইলেন, খুব ইন্টারেস্টিংলি যদি ধরেন লাইভ না করে আপনি যদি এটার ভিডিও পরে ধরেন ওনার চেহারা চেঞ্জ করে কোনো একজন আওয়ামী লীগের নেতার চেহারা বসে দেন, তাহলে মনে হবে যে একজন আওয়ামী লীগের নেতাই এটা বলছে। এআই করে দিলেন। হ্যাঁ, এআই করে যদি একটা আওয়ামী লীগের নেতার চেহারা বসে দেন, তাহলে মনে হবে যে একজন আওয়ামী লীগের নেতা যে বক্তব্য দিতেন উনি সেই বক্তব্যগুলোই দিয়েছেন। সো এইগুলো মন্তব্য করা, দেখলাম ফরিদ ভাই আমার সাথে ছিল, সেখানে আরেকজন ঠিক তার বন্ধুর মতনই, তাকে কিন্তু আবার আওয়ামী লীগ নেতা বলেছিল। এরকম আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে ধরেন ইন্টারিম নিয়ে ধরেন যেভাবে ইয়েটা করেন, ওনারা ফ্রেমিংটা দেন, কিন্তু ওনাদের মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে প্রফেসর ইউনূস লন্ডনে গিয়ে গণ অভ্যুত্থানের ট্রফি তারেক রহমানকে দিয়ে এসেছে, কিন্তু ইন্টারিমের সকল দায় দায়িত্ব আমাদের। উনি ধরেন প্রফেসর ইউনূসকে যেভাবে টার্গেট করলেন, এরকম টার্গেট আমরা দেখেছিলাম খলিলুর রহমান সাহেবকে করতে, যে একজন আমেরিকান নাগরিককে বাংলাদেশের নিরাপত্তার কেন তুলে দেওয়া হলো। সে এখন কি বলে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কয়েকদিন আগে উনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছেন। শোনা যায় যে এই সভাপতি বানানোর জন্য, যেহেতু এটা একটা খুবই গোপন রাষ্ট্রীয় কি বলে যে অ্যারেঞ্জমেন্ট, এটা তথ্য পাওয়াটা কঠিন, কিন্তু শোনা যায়, আপনারা মিডিয়ার লোক, আপনারা চাইলে কোনো একটা সার্চ লাইট অপারেশন চালাইলে এটা পেতে পারেন, স্টিং অপারেশন, যে ওনাকে সভাপতি বানানোর জন্য সরকারের তহবিল থেকে কত টাকা খরচ হয়েছে, কোন কোন এম্বাসিকে ওইখানে ইনভলভ করা হয়েছিল, নিশ্চয়ই এটার জন্য মোবিলাইজ করতে হয়েছে, তো নাহলে আপনি 99টা ভোট তো পান না। এটা তো অ্যাজ ইফ এরকম না ওয়ান ফাইন মর্নিং খলিল সাহেব গেলেন আর একটা জেনারেল অ্যাসেম্বলির মধ্যে সবাই ভোট দিয়ে দিল, ব্যাপারটা তো তা না। ওই যে 99টা ভোট 99 জায়গাতে না হলেও অন্তত 10টা ব্লক, পুরো বৈশ্বিক ব্লক, সেই জায়গাগুলোতে তো তদবির কিংবা লবিং করতে হয়েছে, এটা ছাড়া তো উনি হন নাই। সেজন্য সরকারের কি পরিমাণ লোকজনকে নিয়োগ করা, কি পরিমাণ পয়সা খরচ করা, এই জায়গাগুলো কিন্তু হয়েছে। অথচ ওনারা বলেছিলেন যে উনি নাকি হচ্ছে বিদেশি নাগরিক, তাকে এটা দিয়ে দেওয়া হয়েছে ইন্টারিম, এবং এটা আসলে ওনাদের একটা কিন্তু দারুণ খেলা। এই প্রফেসর ইউনূসকে ওনারা এরকম বলছেন, পরে আবার দেখা গেল যে প্রফেসর ইউনূসই কোনো একটা বড় পোর্টফোলিও নিয়ে ওনাদের সাথে কোনো একটা ইয়েতে কাজ করতেছেন, এরকম হতে পারে। এই জন্য আমি বললাম যে আপনি এই ব্যাপারটা একটু সাবধানে বলেন আর কি। আরেকটা তথ্য উনি বলেছেন, এটা আমি বলবো ওনাকে একটু ভেরিফাই করার জন্য, উনি যেহেতু বিএনপি করেন এখন, চাঁদাবাজির দায়ে ইসাক সরকারকে অব্যাহতি দেওয়া হয়েছিল নাকি ইসাক সরকার বিদ্রোহী নির্বাচন করার জন্য অব্যাহতি দেওয়া হয়েছিল? আমি কিন্তু দুইটা কথাই বলেছি। হ্যাঁ, চাঁদাবাজির দায়ে কিন্তু ওনার বিদ্রোহী হয়ে ওনাকে কখন দেওয়া হচ্ছে, ওই যে চাঁদাবাজির কথা উনি উল্লেখ করেন, সেই ঘটনা ঘটেছে অনেক আগে। উনি যখন বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তারপরে গিয়ে ওনাকে ফেব্রুয়ারি মাসের 3 অথবা 4 তারিখে ওনাকে অব্যাহতি দেওয়া হচ্ছে, যখন নির্বাচন অলরেডি মাঠে নেমে গেছে। মানে সর্বশেষ যে মনোনয়ন প্রত্যাহার করার যে সময়, সেই প্রত্যাহার চলে যাওয়ার পরে ওনাকে দিচ্ছে। এর আগ পর্যন্ত উনি কিন্তু বিএনপিরই লোক। তো ইসাক সরকারকে উনি কোনোভাবে চাঁদাবাজির দায়ে অভিযোগ করতে পারেন না, করলে এটা ওনাদেরই আগের করা দরকার ছিল, ওনারা এটা করেন নাই, ওনারাই তাকে ক্লিন চিট দিয়েছেন চাঁদাবাজি প্রশ্নে। বিদ্রোহ প্রশ্নটা ডিফারেন্ট, চাঁদাবাজি প্রশ্নে ইসাক সরকারকে ওনারাই ক্লিন চিট দিয়েছেন। এবং আপনি নিজেই বলছেন যে 7,000 টাকা এই মানুষকে ওনারা বহিষ্কার করেছেন, বড় দলের কথা ওনারা বলে এটাকে সবসময় করার চেষ্টা করেন। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং কথা উনি বলছেন, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কার্যক্রম করে আপনারা কিছু করেন না কেন? আওয়ামী লীগ কার্যক্রম করে, আওয়ামী লীগ একটা কার্যক্রম নিষিদ্ধ একটা রাজনৈতিক দল, এবং কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল যদি কোনো অপতৎপরতা চালায়, সন্ত্রাসী কার্যক্রম চালায়, এটার ট্যাকেল করার দায়িত্ব হচ্ছে সরকারের, এটা কোনো দলের নয়। এবং সরকারটা এখন চালাচ্ছে বিএনপি, স্বভাবতই এই ট্রিগার বিএনপির দিকে আসবে যে আপনি কি করছেন, আপনি এদের 1200 লোককে আপনি এখানে আমি ধরে যে আওয়ামী লীগকে যখন কার্যক্রম নিষিদ্ধ করা হলো, সেখানে 2 রাতের টানা 48 ঘন্টার প্রতিরোধ বিক্ষোভের মুখে কিন্তু অন্তর্বর্তী সরকার তাদেরকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে, সেটার নেতৃত্ব আপনারাই দিয়েছেন। না, বাধ্য না, এটা তো একটা জনগণের যৌক্তিক দাবি, এখনো করতে পারেন আন্দোলন। না, জনগণের যৌক্তিক দাবি, এবং কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এবং রাষ্ট্র পরিচালনা একটা সরকার আছে, সরকারের এখন দায়িত্ব হচ্ছে এটাকে ট্যাকেল করা। সরকার কি করছে, আমাদের প্রশ্নটা হচ্ছে ওইখানে, এবং সরকারি দল হচ্ছে বিএনপি কি করছে, আমাদের প্রশ্ন ওইখানে। আমি এটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়। দেখেন এদের অবস্থাটা এমন, এই গতকালকে অথবা আজকে বেনাপোলের একটা ঘটনা, বেনাপোলে
এরা 40-50 জন লোক সুন্দর ক্যাপ ট্যাপ পরে ব্যানার ট্যানার নিয়ে নামছিল, একজন ছাত্রদল নেতা যায় শুধু জিজ্ঞেস করছে এই তোমরা কারা, প্রত্যেক আসছো, খুবই জেন্টলি জিজ্ঞেস করছে, সব দৌড় মারছে। তাহলে কোনো রকম প্রশ্রয় যদি না থাকে প্রশাসন এবং ওই যে সমস্ত জায়গায় ঘটনাগুলো ঘটছে ওই সময় ওই সমস্ত জায়গার বিএনপির লোকদের, তাহলে এরা নামতে পারবে না। যেখানে প্রশ্রয় নাই সেখানে কিন্তু দেখেন 2 মিনিটও দাঁড়ায় নাই। এটা তো পরিষ্কারভাবে বোঝা যায় যে এই যে ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং তারা করার চেষ্টা করতেছে। আর যে কোনো সময় যে কোনো সরকার যখন ক্ষমতায় থাকে তখন যে কোনো সরকারের এটা একটা কমন কথা থাকে, বিরোধী দল ষড়যন্ত্র করছে। আর আমরা যেটা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে, উনি শুধু বললেন যে চাঁদাবাজি ছাড়া কোনো অভিযোগ দেওয়া যায় না। আমি ওনাকে পরিষ্কারভাবে বলি, বাংলাদেশের যে বর্তমান সরকার তথাকথিত 2/3 মেজরিটির জোরে জনগণের যে গণরায়, সেই গণরায়কে উপেক্ষা করেছে। সংবিধান সংস্কার পরিষদে শপথ নেন নাই এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হয়নি, উপেক্ষা করা হয়েছে একদম একদম। এবং যে সমস্ত সংস্কার কার্যক্রম ইন্টারিম গভর্নমেন্ট শুরু করেছিলেন, যেগুলো জনগণের পক্ষের সংস্কার, সমস্ত সংস্কারকে বাতিল করে দেওয়া হয়েছে। আর যেগুলো ওনাদের পক্ষে সেগুলোকে আবার ওনারা ঠিক রেখেছেন। বাংলাদেশ ব্যাংক রেজুলেশন দেখেন, সুপ্রিম কোর্ট সচিবালয় দেখেন, এই যে ধরেন মানবাধিকার কমিশন দেখেন, গুম অধ্যাদেশ দেখেন, এরকম অনেকগুলো জায়গা আছে, সবগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। এবং এইগুলো নিয়ে এখন আর কোনো কথাবার্তা নেই। এখন কথাবার্তা আছে কোথায়? এখন কথাবার্তা চলে গেছে হচ্ছে যে আপনার এই কি বলে যে বাজেট ধরেন মনে করেন 9 লক্ষ কোটি টাকা করা হচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো 1,70,000 কোটি টাকা থক বরাদ্দ থাকবে এডিপি থেকে। এই টাকার কি খরচ হবে আমরা এখনো বুঝতে পারতেছি না, বাজেট দিলে আমরা এটা বুঝতে পারবো। এবং ধরেন মানে যত সংস্কার প্রক্রিয়া আছে এগুলো তো ইয়ে করা হয়েছেই।